हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়ে প্লাস এডুকেশন। সো ফ্রেন্ডস, আমরা আপার প্রাইমারি টেট 2026কে লক্ষ্য করে যে ক্লাসগুলো শুরু করেছিলাম বিভিন্ন এসএসটি অর্থাৎ সোশ্যাল সায়েন্সের যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তারপরে ইংরেজি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাডাগজি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাডাগজি এবং চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি। তো আজকে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির 7 নম্বর ক্লাস। অর্থাৎ এর আগে আমি 6টা ক্লাস দিয়েছি এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু একদম ডিটেলসভাবে করানো হয়েছে। তো অবশ্যই যারা দেখছো ভিডিওটা তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দেবো, সেখানে প্লেলিস্ট থেকে কিন্তু ক্লাসগুলো এক এক করে দেখবে, কারণ প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ক্লাসগুলো করাচ্ছি একদম সিলেবাস অনুযায়ী এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। আর প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পর কিন্তু এমসিকিউ আকারেও ক্লাসগুলো করানো হচ্ছে, তো ক্লাসগুলো অবশ্যই দেখবে। তো দেখো, আজকে 7 নম্বর ক্লাসের যে টপিক সেটা হচ্ছে কোয়েলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব, অর্থাৎ কোয়েলবার্গস মরাল ডেভেলপমেন্ট থিওরি। এর আগে পিয়াজের থিওরিটা করেছি, এরপর কোয়েলবার্গ, তারপরে ভাইগটস্কির যে সামাজিক বিকাশ তত্ত্ব সেটা আমরা আলোচনা করব। তো আজকে যে টপিক সেখানে ডিটেলস আলোচনা করা হবে কোয়েলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের, যেখানে নৈতিক বিকাশের যে সমস্ত স্তর রয়েছে, অর্থাৎ 6টি স্তর, বিভিন্ন যে পর্যায়গুলো, প্রাক প্রথাগত পর্যায় থেকে শুরু করে উত্তর প্রথাগত পর্যায় পর্যন্ত, তারপরে কগনিটিভ ডাইলেমা কী বা কোয়েলবার্গের তত্ত্বের তাৎপর্য কী, শিক্ষাক্ষেত্রে নৈতিক বিকাশের তাৎপর্য কতটা, এই সমস্ত টপিকগুলো কিন্তু কভার করা হবে এখানে। তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, যাতে করে এই ধরনের ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। আর ভিডিওটি দেখার সাথে সাথে লাইক ও বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করবে। তো দেখো, আজকের যেটা টপিক সেটা হচ্ছে কোয়েলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব। তো এখান থেকে কিন্তু আপার প্রাইমারি টেট বলো বা প্রাইমারি টেট বা সিডিপি থেকে যে কোনো এক্সামে যদি প্রশ্ন আসে, তো এইখান থেকে প্রশ্ন আসবেই, এটা কিন্তু নিশ্চিতভাবে আমি বলতে পারি। ওকে, তো দেখো প্রথমত কি বলছে যে নীতিবোধ বলতে কি বোঝায়, প্রথমত আমাদের এটা জানা দরকার। তো নীতিবোধ হলো কি না কাকে বলে, প্রশ্নটি বহু বিতর্কিত রয়েছে, শিক্ষাবিদগণও এই বিষয়ে খুব সতর্ক। এই যে নীতিবোধটা কি, একটা কারোর মধ্যে কোনো নীতিবোধ থাকবে, এটা কি আমরা দেখতে পাই যে কত কেজি নীতিবোধ তার মধ্যে রয়েছে বা মোরাল ডেভেলপমেন্ট তার কতটা হয়েছে। ডেভেলপমেন্ট বলতে বোঝায় কি, এটা পর্যবেক্ষণযোগ্য, এটাকে কোনোভাবেই পরিমাপ করা যায় না, অর্থাৎ এটা মূর্ত বিষয় নয়, এটা হচ্ছে একটা বিমূর্ত বিষয়। তো এই বিমূর্ত ধারণাটিকে সংজ্ঞায়িত করার প্রচেষ্টা থাকলেও কোনো নির্দিষ্ট সংজ্ঞা দ্বারা এর পূর্ণ ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি। তো নীতিবোধের একটা নির্দিষ্ট একটা সংজ্ঞা আমরা তাহলে জানা যাক কী রয়েছে। তো নীতির সংজ্ঞা প্রসঙ্গে বিতর্কের মধ্যে প্রবেশ না করে একজন শিক্ষক নীতি শিক্ষা সম্পর্কে তার কর্তব্য ও দায়িত্ব পালনে একটি কার্যকরী সংজ্ঞা দিয়ে শুরু করতে পারেন। ব্যক্তি ও সমাজের কল্যাণার্থে কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত আচরণাবলী অনুসরণ করাই হলো নীতিবোধের পরিচয়। অর্থাৎ কি, একটা ব্যক্তির মধ্যে তার সমাজের কল্যাণার্থে যে কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত কোনো আচরণ করছে, সে আচরণাবলী যে অনুসরণ করবে সেটাই হচ্ছে নীতিবোধের পরিচয়। যেমন শিক্ষক হিসেবে আমরা কি প্রত্যাশা করব না, ছাত্ররা সৎ হোক, সত্যবাদী হোক, দয়ালু হোক, জ্ঞানী হোক, ন্যায়পরায়ণ হোক, সাহসী প্রভৃতি এই গুণাবলী অধিকারী হবে। এটা আমরা আমরা একটা আশা আকাঙ্ক্ষা করে থাকি একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের পাশ থেকে বা কাছ থেকে। তো আমরা প্রত্যাশা করি সমস্ত ক্ষেত্রে ছাত্রদের আচরণে ওইসব গুণাবলী যেন প্রতিফলিত হয় বা ঘটে। তো এটা হচ্ছে নীতিবোধের একটা নির্দিষ্ট একটা সংজ্ঞা না বলে চলে, এইভাবে কিন্তু একটা সংজ্ঞা দেওয়া যায়। তো নীতিবোধের ধারণা সম্পর্কে কার্যকরী জ্ঞান অর্জন করার পর যে প্রশ্ন হলো সেটা কি, সেটা হচ্ছে এটি শিক্ষাগ্রাহ্য কিনা। এই প্রশ্নটিও কিন্তু বিতর্কিত যে নীতিবোধটা একটা শিক্ষাগ্রাহ্য বা শিক্ষাক্ষেত্রে এটা গ্রহণযোগ্য কিনা। তো অনেকের মতে নীতিবোধ স্বতঃস্ফূর্ত, এটা কিন্তু ঠিক। প্রশ্ন পড়ে যে নীতিবোধ কী ধরনের, আচরণগত, স্বতঃস্ফূর্ত নাকি পরিবেশ থেকে গ্রহণযোগ্য, এ ধরনের কিন্তু এমসিকিউ আকারে আসে। তো নীতিবোধ হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত। জীবনে চলার পথে ব্যক্তি নীতিবোধের প্রয়োজনীয়তা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে এবং নির্দিষ্ট নিয়মানুযায়ী নীতিকে সামনে রেখে চলে। অর্থাৎ কি, একজন ব্যক্তি নীতিবোধের যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবে এবং সেই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নীতিকে তিনি সামনে রেখে সেটা চলে। আবার অনেকে বলেন কি, যেহেতু নৈতিকতা ব্যক্তির অর্জিত বৈশিষ্ট্য, শিক্ষার দ্বারা এর বিকাশ ও নিয়ন্ত্রণ সম্ভব। অধিকাংশ শিক্ষাবিদ আবার বলেন কি না, বিশ্বাসের উপর আস্থা জ্ঞাপন করে নৈতিকতাকে শিক্ষার অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনা করেছেন। স্বাভাবিকভাবে বলা যায় যে শিক্ষাবিজ্ঞানে নৈতিক বিকাশ সম্পর্কিত তত্ত্বটি ব্যাখ্যা করা অবশ্যই প্রয়োজন এবং যার জন্যই কোয়েলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বটা এসছে।
তো আমরা এরপর জানবো, এতক্ষণ আমরা জানলাম নৈতিক বিকাশ কী জিনিস, নৈতিক বিকাশ কেন শিক্ষাক্ষেত্রে প্রয়োজন রয়েছে, আদৌ নৈতিক বিকাশ শিশু শিক্ষার্থীর জন্য প্রয়োজন কি প্রয়োজন না সেটা আমরা জানলাম। এরপর কোয়েলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব বা কোয়েলবার্গের যে মোরাল ডেভেলপমেন্ট থিওরি সেটা সম্পর্কে আমরা এক এক করে বিষয়গুলো জানবো। তো দেখো, প্রথমত কোয়েলবার্গ সম্পর্কে একটু জানা দরকার, কারণ এখান থেকেও প্রশ্ন আসে যে এল কোয়েলবার্গ অর্থাৎ লরেন্স কোয়েলবার্গ, যিনি আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন এবং শিশুদের জন্য তিনি নৈতিক বিকাশের উপর তার গবেষণাপত্র দাখিল করেন। অর্থাৎ প্রশ্ন প্রথমত একটা আসে যে নৈতিক বিকাশ তত্ত্বটি কার, প্রথমত এই প্রশ্নটা আসবে, সেটা হচ্ছে এল কোয়েলবার্গ বা লরেন্স কোয়েলবার্গ। তার এই গবেষণা নৈতিক বিকাশের উপর সনাতন তত্ত্বের অসারতার কথা ব্যক্ত করেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ে তিনি 6 বছর অধ্যাপনা করার পর তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার জন্য আমন্ত্রিত হন, যেখানে তিনি আজীবন নৈতিক বিকাশের উপর গবেষণায় রত ছিলেন। অর্থাৎ এটা কিন্তু মনে রাখবে যে নৈতিক বিকাশ তত্ত্বের জন্য যিনি প্রসিদ্ধ তিনি হচ্ছেন এল কোয়েলবার্গ বা লরেন্স কোয়েলবার্গ। কোয়েলবার্গ এবং তার সহযোগীগণ, যেখানে কলবি, গিবস এবং লিবারম্যান প্রমুখ বিজ্ঞানীরা বা মনস্তত্ত্ববিদরা মনে করেন যে নীতি বিষয়ক চিন্তন এবং সিদ্ধান্ত গ্রহণে শিশুর সক্রিয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ নীতিগত যে বিষয়ক যে চিন্তা করবে একটা শিশু এবং যে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেক্ষেত্রে শিশুরা অনেক সক্রিয় থাকে। অর্থাৎ কী করলে ভালো হবে, কী না করলে ভালো হবে, কোনটা করা উচিত, কোনটা উচিত নয়, সমাজের পক্ষে কোনটা কাঙ্ক্ষিত আচরণ, কোনটা নয়, এই ধরনের বিষয়গুলো তারা শিশু শিক্ষার্থীরা এক এক করে জানতে পারে। কোয়েলবার্গ কী বলেছেন, নৈতিক বিকাশ সম্পর্কে তথ্য সংগ্রহে শিশুদের সম্মুখে নৈতিক দ্বন্দ্ব সংক্রান্ত বিষয় উপস্থাপন করে জিজ্ঞাসা করতেন যে এই পরিস্থিতিতে তারা কি করবে এবং কেন করবে। এই দুটি প্রশ্নের জন্য দুটি উদাহরণ দেওয়া যেতে পারে। প্রথমত দেখো একটা কী রয়েছে, ক নম্বরে বলছে চুরি করা অন্যায়। ঠিক, আমরা সকলে জানি যে চুরি করা অন্যায়। জানা সত্ত্বেও যদি কেউ অপরকে বাঁচানোর জন্য চুরি করে, তাহলে কি সেটা অন্যায় করবে? 1 নম্বর। দ্বিতীয়ত কী বলছে, কোনো স্বামী তার স্ত্রীকে ভালো না বাসলেও স্ত্রীকে বাঁচানোর জন্য প্রয়োজন বোধে তিনি আইন কি ভাঙার মতো কাজ করবেন? তো এই দুটো প্রশ্ন কিন্তু যখন রাখা হয় তখন কি জবাব পাওয়া যায় না, শিশুর যুক্তির বিচার বিশ্লেষণ করে কোয়েলবার্গ নৈতিক বিকাশের তত্ত্ব ব্যাখ্যা করেছেন। এখান থেকে তিনি কি বলেছেন না, কোয়েলবার্গ বলেছেন শিশুদের নৈতিক বিকাশে জ্ঞানমূলক দ্বন্দ্বের বা কগনিটিভ ডাইলেমা, এই টার্মটা কিন্তু পড়ে যে কগনিটিভ ডাইলেমাটা কী জিনিস। তো জ্ঞানমূলক দ্বন্দ্ব বলা হয় এটাকে, বিশেষ ভূমিকা পালন করে বা দেখা যায় কি না, পরস্পর বিরোধী চিন্তা বা ব্যক্তির বিশ্বাসের সঙ্গে বাহ্যিক পরিবেশের সংঘাতের ফলে জ্ঞানমূলক দ্বন্দ্বের সৃষ্টি হয়। এটা কিন্তু মনে রাখবে যে জ্ঞানমূলক দ্বন্দ্বের সৃষ্টি কীভাবে হয় না, পরস্পর বিরোধী চিন্তা বা ব্যক্তির বিশ্বাসের সঙ্গে বাহ্যিক পরিবেশের যে সংঘাত, সেই সংঘাতের ফলে কিন্তু এই জ্ঞানমূলক দ্বন্দ্বের সৃষ্টি হয়। যেমন কি ব্যক্তি জানে যে মিথ্যা কথা বলা পাপ, কিন্তু সে কী করে, এবং এটি পাপেরও, এই পাপের কী আছে, শাস্তি আছে। আমরা জানি যে মিথ্যা কথা বলে শাস্তি হয়, কিন্তু ব্যক্তি যখন দেখে যে মিথ্যা কথা বলে কোনো কাউকে বা কোনো ব্যক্তি লাভবান হয়, তখনই তার মনে জ্ঞানমূলক দ্বন্দ্ব দেখা দেয়, অর্থাৎ যে কগনিটিভ ডাইলেমা সেটা দেখা যায়। ধরো তুমি একটা হয়তো মিথ্যা কথা বলছো, জানো তুমি যে মিথ্যা কথা বলাটা পাপ বা এর শাস্তি হতে পারে, বা এই মিথ্যা কথা বললে কিন্তু অনেক কিছু ঘটতে পারে, কিন্তু দেখছো যেখানে তোমার লাভ আছে বা কাউকে বাঁচানোর জন্য তোমার যদি মিথ্যা কথা বলাটা শ্রেয় হয়, সেক্ষেত্রে তুমি বলে থাকো। কিন্তু তার যে এই মিথ্যা কথাটা বলছে তার আগে তার মধ্যে কিন্তু জ্ঞানমূলক একটা দ্বন্দ্ব তৈরি হয়, যেটাই হচ্ছে এই কগনিটিভ ডাইলেমা। ওকে, তো এই নীতিবোধ এই জ্ঞানমূলক দ্বন্দ্বের অবসান ঘটিয়ে ব্যক্তির মধ্যে সাম্যাবস্থা ফিরিয়ে আনে। এই জন্যই জ্ঞানমূলক দ্বন্দ্ব নৈতিক বিকাশের সহায়ক রূপে চিহ্নিত হয়েছে। সহজভাবে বলা গেলে কী বলা যায় না, জ্ঞানমূলক দ্বন্দ্ব এবং তার থেকে মুক্তি পাওয়ার জন্য সাম্যাবস্থা বজায় রাখার প্রচেষ্টার ফলেই শিশুর নৈতিক বিকাশ ঘটে। নৈতিক বিকাশে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটা হচ্ছে ভূমিকা গ্রহণের ক্ষমতা বা রোল টেকিং অ্যাক্টিভিটি। এখানে কি বলেন না, কোয়েলবার্গের মতে ভূমিকা গ্রহণের ক্ষমতা হলো কোনো পরিস্থিতিতে অন্যের দৃষ্টিভঙ্গির যে মর্যাদা দেওয়া বা অন্যের মতো করে দেখা এবং অন্যের মূল্যায়নকে কিন্তু বোঝা। অর্থাৎ একে অপরের যে কষ্ট, দুঃখ, বেদনা, এই সমস্ত কিছু তার যে কোনো একটা বলছে তার প্রতি তার যে কথার মর্যাদা দেওয়া, তার মতো করে সেটাকে ব্যাখ্যা করা বা বিচার করা বা বিচার বিশ্লেষণ করা, সেটা কিন্তু দরকার। তিনি আরও বলেছেন কি না, যে ব্যক্তির ভূমিকা গ্রহণ করার ক্ষমতা বেশি এবং যে অন্যের মতামতকে গভীরভাবে উপলব্ধি করতে পারে, তার নৈতিক বিকাশের সম্ভাবনা অনেক বেশি হয়। এটা কিন্তু মনে রাখবে যে গভীরভাবে চিন্তা করতে পারে, যে অন্যের উপলব্ধি, অন্যের ভূমিকা
ক্ষেত্রে সে মানে একটা ভালো দিক খুঁজে পেতে পারে, সেখানে কিন্তু তার নৈতিক বিকাশের সম্ভাবনাটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। অর্থাৎ কোয়েলবার্গের মতে নৈতিক অনুযায়ী কী বলছে না, নৈতিক বিকাশের তিনটি প্রধান উপাদান হচ্ছে, একটা হচ্ছে জ্ঞানমূলক বিকাশ, আরেকটা হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব, আরেকটা হচ্ছে ভূমিকা গ্রহণের ক্ষমতা। এই তিনটি উপাদান পরস্পর নির্ভরশীল এবং মিথস্ক্রিয়া সাপেক্ষ। প্রশ্ন পড়ে যে কোয়েলবার্গের নৈতিক বিকাশের মোট কয়টি উপাদান ও কী কী, বা প্রশ্ন পড়তে পারে যে তিনটি উপাদানের মধ্যে নিম্নের কোনটি একটি, না এগুলো কী কী হচ্ছে, জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব এবং ভূমিকা গ্রহণের ক্ষমতা। ওকে, তো এই জ্ঞানমূলক বিকাশ জ্ঞানমূলক দ্বন্দ্বের কারণ হয়, আর এই দ্বন্দ্বের অবসান ঘটানোর জন্য ব্যক্তির কী দরকার, ভূমিকা গ্রহণের প্রয়োজন হয়ে থাকে। এই তিনটি উপাদানের মধ্যে জ্ঞানমূলক দ্বন্দ্বই নৈতিক বিকাশের মূল নিয়ন্ত্রক, এটা কিন্তু মনে রাখবে। মনোবিদ মাইকেল গ্রিন এই তিনটি উপাদানের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার একটি মডেল প্রকাশ করেছিলেন। কি মডেলটা, না প্রথমত জ্ঞানমূলক বিকাশ ঘটবে, তারপর জ্ঞানমূলক দ্বন্দ্ব সাম্যের চেষ্টা হয়, তারপর ভূমিকা গ্রহণের ক্ষমতা এবং নৈতিক বিকাশের অবস্থার সৃষ্টি, আর শেষে আসছে নৈতিক বিকাশ। ওকে, তো এই ছিল নৈতিক বিকাশের প্রথমত কোয়েলবার্গ কীভাবে এলো, উনি কীভাবে ব্যাখ্যা করলেন বিষয়গুলো, কোনটা দরকার, জ্ঞানমূলক দ্বন্দ্ব কী, জ্ঞানমূলক বিকাশ কী, ভূমিকা গ্রহণের ক্ষমতা কী, কগনিটিভ ডাইলেমাটা কী জিনিস, এই সমস্ত আমরা জানলাম। এরপর নৈতিক বিকাশের যে স্তরগুলো বা পর্যায়গুলো সেগুলো এক এক করে আমরা জানবো। তো স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট কোয়েলবার্গের। ওকে, তো কোয়েলবার্গের নৈতিক বিকাশের তিনটি পর্যায়ের কথা বলেছেন। কী কী তিনটি পর্যায়, না দেখো এখানে দেওয়া রয়েছে। এই তিনটি পর্যায় হচ্ছে, এর বয়সগুলোও পড়ে, যেমন আমরা পেঁয়াজের তত্ত্বে পড়েছি যে কোন বয়সে কিভাবে তার মানে জ্ঞানমূলক বিকাশ ঘটছে, সেখানে সেই তেমনি মানে মনস্তাত্ত্বিক বিকাশটা আর কি, ঠিক একইভাবে প্রজ্ঞার বিকাশ যেমন ঘটেছিল এখানেও নৈতিক বিকাশ কীভাবে ঘটছে সেটা আমরা জানবো। তো প্রথমত হচ্ছে প্রাক প্রথাগত পর্যায়, যার ইংরেজিতে টার্মটা অনেক সময় আসে, যেটা প্রি কনভেনশনাল স্টেজ, যার বয়সসীমা 4 বছর থেকে 10 বছর। তারপর হচ্ছে প্রথাগত পর্যায় অর্থাৎ কনভেনশনাল স্টেজ, যার সময়সীমা বয়সটা হচ্ছে 10 থেকে 13 বছর, এবং উত্তর প্রথাগত পর্যায়, যার ইংরেজি টার্ম হচ্ছে পোস্ট কনভেনশনাল স্টেজ, যার সময়সীমা হচ্ছে 13 বছর থেকে তার ঊর্ধ্বে। ওকে, তো এই তিনটা আমরা পর্যায়ের কথা জানলাম। তো এক এক করে প্রত্যেকটা পর্যায়ের আমরা ব্যাখ্যা জানবো। তো প্রথম পর্যায়ে কী হচ্ছে, না প্রাক প্রথাগত পর্যায় বা প্রি কনভেনশনাল স্টেজ, 4 থেকে যার 10 বয়স হয়ে থাকে। তো এই পর্যায়ে কী হয়, না এই পর্যায়ে শিশুর আচরণ প্রধানত স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিসের দ্বারা, প্রশ্ন পড়ে যে প্রাক প্রথাগত পর্যায়ে শিশুর প্রধান আচরণ কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়, না এটা হচ্ছে কি স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত হয়। শাস্তি এড়ানো এবং ব্যক্তিগত সন্তুষ্টি আনয়নের জন্য উদ্দেশ্যে তিনি কী করেন শিশুরা, না শিশু নৈতিক আচরণ করে থাকে। কিসের জন্য, না তার শাস্তি এড়ানো, অর্থাৎ কোনো একটা শিশু বয়সে সে কী জানবে যে আমার যাতে কোনো শাস্তি না হয়, এবং তার নিজস্ব যে ব্যক্তিগত সন্তুষ্টি তার জন্য সে নৈতিক আচরণ করে থাকে। এই পর্যায়ে জ্ঞানমূলক বিকাশ এমন পর্যায়ে পৌঁছায় না যার দ্বারা শিশু নৈতিক ভালো মন্দ বিচার করতে পারে, অর্থাৎ অতটাই জ্ঞানমূলক বিকাশটা পর্যায়ে মানে উচ্চ পর্যায়ে পৌঁছায় না যাতে করে সে নৈতিক ভালো মন্দ বিচার করতে পারে, অর্থাৎ এখানে ভালো মন্দ সে নৈতিক বিচার করতে পারে না। এই প্রাক পর্যায়ের আবার দুটি স্তর রয়েছে, প্রত্যেকটা পর্যায়ে দুটি করে স্তর, এবং কয়টি পর্যায়ে, 3টি। তো প্রাক প্রথাগত পর্যায়ের কয়টি স্তর, 2টি। প্রথমত হচ্ছে শাস্তি এবং বাধ্যতা, এবং দ্বিতীয় স্তর হচ্ছে ইচ্ছামতো আচরণ। তো এই শাস্তি ও বাধ্যতা কি, না শাস্তি এড়ানোর জন্য শিশু কী করে, অন্যের বাধ্য হয় এবং নিয়ম নীতি অনুসরণ করে, অর্থাৎ আমরা কি করি, কোনো রকম নৈতিক বিচার দ্বারা প্রভাবিত হই না। যেমন দেখবে যে তুমি এখানে বসে থাকো, নতুবা তোমাকে আরও বেশি করে পড়াশোনা করতে হবে, তাহলে কি করে সে পড়াশোনা ভয়ে সে অনেকক্ষণ ধরে বসে থাকে, অর্থাৎ শাস্তি এড়ানোর জন্য সে বাধ্য হয়ে যায়, সেই জন্য সে নিয়ম নীতি পালন এখানে করে থাকে। নেক্সট দ্বিতীয় হচ্ছে ইচ্ছামতো আচরণ। এখানে কি দেখা যায়, না কেবলমাত্র স্বার্থ রক্ষার জন্য শিশু নিয়ম মেনে চলে, অর্থাৎ তার নিজের স্বার্থে, কেন সে নির্দিষ্ট আচরণ করবে তা সে বিচার করে না, অর্থাৎ নীতি বিকাশে আত্মকেন্দ্রিকতা দেখা যায়। প্রশ্ন পড়ে যে কোয়েলবার্গের কোন স্তরে তার নৈতিক বিকাশের ক্ষেত্রে আত্মকেন্দ্রিকতা দেখা যায়, সেটা বলবে না প্রাক প্রথাগত পর্যায়ের বা প্রি কনভেনশনাল স্টেজের দ্বিতীয় স্তর বা ইচ্ছামতো আচরণের স্তরে। কোয়েলবার্গ এখানে বদলের নীতির কথা উল্লেখ করেছেন। প্রশ্ন পড়ে যে বদলের নীতির কথা কোথায় উল্লেখ করা রয়েছে, না প্রাক প্রথাগত পর্যায়ে। এখানে বদলের নীতি বলতে কি বোঝায়, না যেমন তুমি আমার বই ছিঁড়েছো, আমি তোমার পুতুল ভাঙবো, বা আমার সাইকেল বর করলে তোমার বৈদ্যুতিক খেলনাটা আমাকে দিতে হবে, অর্থাৎ একে অপরের যে বদলের নীতি এখানে শিশুদের মধ্যে সেটা দেখা যায়। ওকে, নেক্সট তারপরে দেখো 1 নম্বর প্রাক প্রথাগত পর্যায়টা গেল বা প্রি কনভেনশনাল স্টেজ। এবার আসছে প্রথাগত পর্যায় বা কনভেনশনাল স্টেজ।
যার সময়সীমা আমরা জানি কি 10 থেকে 13 বৎসর। তো এই বয়সে বালক ব্যক্তি এবং সমাজ উভয়ের নিকট থেকে সমর্থন প্রত্যাশা করে। অর্থাৎ সে এরপর বালক কি করে অন্যান্য ব্যক্তিদের কাছ থেকে, সর্বোপরি সমাজের কাছ থেকে কি করে সমর্থন প্রত্যাশা করে। তার ভালো মন্দ যাতে সবাই তাকে ভালো বলুক, একটু তাকে সাবাস দেখ, বাহবা করুক, এগুলো সে পছন্দ করার চেষ্টা করে। এবং এর ফলে তার নৈতিক বিকাশেরও নৈতিক বিকাশটাও তার কিন্তু ঘটে এই সময়। তারা শুধু সমাজের নিয়মনীতি মেনে চলে তাই নয়, সমাজ নির্ধারিত আচরণের মানকে সক্রিয়ভাবে সমর্থন করে। এই পর্যায়েরও আবার দুটি স্তর। তৃতীয় স্তরটা কি বলছে এখানে, না এই বয়সের বালকেরা অপরের সমর্থন আকাঙ্ক্ষা করে, যেটা আমরা জানলাম, যেমন ভালো ছেলে, ভালো মেয়ে ইত্যাদি শুনতে এরা চায়। আমরা তার আচরণ সম্পর্কে কী মনে করছি তার দ্বারা বালক নিজের আচরণ বিচার করে। অর্থাৎ কে ভালো বলছে, কি কে মন্দ বলছে, কে তাকে সাব্বাস বাহবা দিচ্ছে, এই বিষয়গুলো তার মধ্যে কিন্তু ঘটে এবং এগুলো সে শোনার বা পাওয়ার বা মানুষের মুখ থেকে শোনার কিন্তু আকাঙ্ক্ষা বা প্রত্যাশা করে থাকে। প্রশ্ন পড়ে ভালো ছেলে ভালো মেয়ে নৈতিক বিকাশের কোথায় বা কোন স্তরে কোয়েলবার্গের এটা দেখা যায় কোন পর্যায়ে, না বলবে প্রথাগত পর্যায় বা কনভেনশনাল স্টেজ, যেখানে সময়সীমা 10 থেকে 13 বছরে, বা তৃতীয় স্তরে এটা কিন্তু দেখা যায়। চতুর্থ স্তরটা কি রয়েছে, চতুর্থ স্তর রয়েছে দেখো, না এই স্তরে কি করে, না নিয়ম নীতি প্রাধান্য পায়। এটা স্তর হবে, ঠিক আছে, এটা স্তর করে দেবে। আইন, সমাজ, ধর্ম, নৈতিকতা আচরণকে নিয়ন্ত্রিত করে। এই স্তরে বালকেরা আইনসঙ্গত সমাজ সমর্থিত আচরণ কর্তব্য বলে মনে করে। অর্থাৎ এখানে নিয়ম নীতির ক্ষেত্রে তার আইন, সমাজ, ধর্ম এই নৈতিকতার তার বিকাশ ঘটে। ওকে, নেক্সট এরপর হচ্ছে তৃতীয় পর্যায়, যেটা হচ্ছে উত্তর প্রথাগত পর্যায়, যার সময়সীমা কত 13 বছর থেকে তার ঊর্ধ্বে, অর্থাৎ পোস্ট কনভেনশনাল স্টেজ। এই বয়সে প্রকৃত নৈতিকতা কিন্তু দেখা যায়। প্রশ্ন পড়ে যে কোয়েলবার্গের কোন পর্যায়ে প্রকৃতভাবে নৈতিকতা শিশুদের মধ্যে দেখা যায় বা বালক বালিকাদের মধ্যে, সেটা হচ্ছে উত্তর প্রথাগত পর্যায় বা পোস্ট কনভেনশনাল স্টেজ, যার সময়সীমা 13 বছর বা তার ঊর্ধ্বে। নীতিবোধ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তি অন্যান্যদের উপর নির্ভর করে না, অর্থাৎ সে নিজেই কিন্তু এরপর সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে। সুসংহত বিবেকের উপরেই সে আস্থা রাখে এবং সিদ্ধান্ত গ্রহণ করে। এই পর্যায়েরও আবার দুটি স্তর রয়েছে, এটি স্তর হবে, কিছুগুলো টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো পঞ্চম স্তরটা কি বলছে, না নৈতিক বিকাশের এই স্তরের প্রধান বৈশিষ্ট্য হলো নীতি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তি যুক্তির আশ্রয় নেয়, যুক্তি তর্কের মাধ্যমে সে নৈতিক বিকাশ ঘটানোর চেষ্টা করে। আইন তার আচরণকে নিয়ন্ত্রণ করে। এখানে সে জানে আইন সমগ্র সমাজ দ্বারা স্বীকৃত, তাই আইনকে সামনে রেখেই তার নৈতিক আচরণ প্রকাশ পায়। অর্থাৎ সে আইন, সমাজ, তার ধর্ম সমস্ত কিছু বা মানুষের কাছ থেকে কী প্রত্যাশা বা কতটা সমাজের কাছে সে কাঙ্ক্ষিত হবে বা সমাজ কি চাইছে, এই ধরনের সিদ্ধান্ত নিয়ে সে নৈতিক আচরণের বিকাশ ঘটায়। ব্যক্তির সঙ্গে যদি আইনের দ্বন্দ্ব দেখা দেয় তাহলে আইন ভঙ্গ করে সে চাহিদা পূরণ করে না, অর্থাৎ সে আইনকে সর্বোপরি বলে মনে করে এবং সেক্ষেত্রে আইন পরিবর্তন করে সে চাহিদা পূরণ করবে। ষষ্ঠ স্তর কি রয়েছে, না এই স্তরে নৈতিক আচরণের ক্ষেত্রে ব্যক্তির হবে, ঠিক আছে, ব্যক্তির বিবেক খুব সক্রিয় হয়। এখানে পঞ্চম পর্যায়ে কি বললাম, না বিবেক কী হলো, ব্যক্তির কী হয়েছিল এখানে যুক্তি, তারপর আসছে কি ব্যক্তির বিবেক আসছে। তো বিবেক খুব সক্রিয় হয় এখানে, কোনো আইন বা সামাজিক চুক্তি দ্বারা নয়, ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ হয় তার বিবেকের দ্বারা, অর্থাৎ যুক্তি হবে, চুক্তি না, ঠিক আছে। সকলের কল্যাণ হয় এমন আচরণ সে করে এবং নিজের আচরণে তা প্রকাশ ঘটায়, একে সার্বজনীন বা সর্বজনীন নীতি বলে। ওকে, এরপর তখন নেক্সট কী রয়েছে, এখানে কিন্তু কোয়েলবার্গ তখন কি বলেছেন, না কোয়েলবার্গের মতে অনেকে এই স্তরে পৌঁছাতে পারে না। প্রশ্ন পড়ে যে কোয়েলবার্গের কোন পর্যায়ে অনেক ব্যক্তি পৌঁছাতে পারে না, সেটা হচ্ছে পোস্ট কনভেনশনাল স্টেজ বা উত্তর প্রথাগত পর্যায়, যার সময়সীমা 13 বছর তার ঊর্ধ্বে। কারণ এর জন্য প্রয়োজন উচ্চ স্তরের বিমূর্ত চিন্তনের ক্ষমতা। অর্থাৎ এই স্তরে পৌঁছানোর জন্য বড় বড় যারা মনীষীরা রয়েছেন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, কাজী নজরুল ইসলাম, ইনাদের কিন্তু এই স্তরে পৌঁছানো গেছে। কোয়েলবার্গ 1984 খ্রিস্টাব্দে নৈতিক বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদের দুটি ভাগে ভাগ করেছিলেন, একটা হচ্ছে এ টাইপ আর একটা হচ্ছে বি টাইপ। এ টাইপের ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কর্তৃত্ব নিয়মের দ্বারা এবং বি টাইপের ব্যক্তিদের নৈতিকতা নির্ভর করে তাদের আদর্শ উন্নত মানের বিবেকের দ্বারা। এ টাইপের ব্যক্তির নীতিবোধের উপর আবেগের ভূমিকা অধিক এবং
অন্যদিকে বি টাইপের ব্যক্তির নীতিবোধের উপর জ্ঞান ও প্রজ্ঞার বিকাশ কিন্তু দেখা যায় বা ভূমিকা বেশি রয়েছে। তো প্রথম পর্যায় এখানে মানে এ টাইপ বি টাইপের মধ্যে কী তফাৎ রয়েছে দেখো। প্রথম পর্যায়ে প্রাক প্রথমগত পর্যায়ে যেটা 4 থেকে 10 আমরা জানি, এখানে প্রথম স্তর শাস্তি ও পুরস্কার দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং দ্বিতীয় স্তর কি আত্মকেন্দ্রিকতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা আমরা শর্টে এবার আলোচনাটা করছি। যেটা দ্বিতীয় পর্যায়ে প্রথাগত স্তর 10 থেকে 13 বছর, তৃতীয় স্তর কি হয় অন্যান্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং চতুর্থ স্তরে আইন যা সমস্ত সমাজ দ্বারা স্বীকৃত দ্বারা সে নিয়ন্ত্রিত করে। আর তৃতীয় পর্যায়ে যেটা উত্তর প্রথাগত পর্যায় 13 বছর তার উপরে, পঞ্চম স্তরটা হচ্ছে যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত আর ষষ্ঠ স্তর হচ্ছে বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত। ওকে, নেক্সট এরপর আমরা জানবো কোয়েলবার্গের তত্ত্বের তাৎপর্য অর্থাৎ সিগনিফিক্যান্স অফ কোয়েলবার্গস থিওরি। তো ক্লাসটা কেমন লাগছে অবশ্যই সকালে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ একটা ছোট্ট চ্যানেল গ্রো করার জন্য তোমাদের অবশ্যই সহযোগিতা দরকার। এবং আশা করছি তোমরা সকলে যারা উপকৃত হচ্ছ ক্লাসগুলো দেখে একটা লাইক বন্ধুর সাথে শেয়ার করো, যাতে অনেক অডিয়েন্স বা অনেক তোমাদের বন্ধুবান্ধবীরা দেখতে পায় ক্লাসগুলো, অনেকেই যাতে উপকৃত হয়। এবং সাথে সাথে চ্যানেলটাকে গ্রো করার জন্য একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমার একটা সাবস্ক্রাইব চ্যানেলটা গ্রো করার জন্য যথেষ্ট কাম্য হবে বা যথেষ্ট সাহায্য হবে। তো কোয়েলবার্গের তত্ত্বের তাৎপর্য কী না, কোয়েলবার্গ তার তত্ত্বে নৈতিক বিকাশের এক নতুন ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন নৈতিক বিকাশ প্রাক্ষবিক বিকাশের উপর নির্ভরশীল নয়, প্রজ্ঞামূলক বিকাশের উপর নির্ভরশীল হয়। কিন্তু এখানেই তার অভিনবত্ব, অর্থাৎ ব্যক্তির বুদ্ধি এবং প্রজ্ঞার বিকাশ নৈতিক বিকাশের পথ সুগম করে। নৈতিকতার উপর থেকে চাপিয়ে দেওয়া কোনো বিষয় ঠিক নয়। প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে তিনি কি বলেছেন না, প্রজ্ঞামূলক বিকাশের সঙ্গে সঙ্গে তিনি নৈতিক বিকাশকেও স্বাভাবিকভাবেই ঘটে বলে তিনি বলেছেন। পূর্বে মনে করা হতো যে সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে এই ব্যক্তির নীতিবোধের বিকাশ ঘটে, কিন্তু কোয়েলবার্গ কী বলেন না, সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে ব্যক্তির প্রজ্ঞার বিকাশ ঘটে, আর এই প্রজ্ঞার বিকাশ ঘটলে ব্যক্তির মধ্যে নৈতিক বিকাশ ঘটার সম্ভাবনা গড়ে তোলে। এই কারণেই ব্যক্তির পরিবেশে পার্থক্য হলেও নৈতিক স্তরগুলি কিন্তু একই থাকে, অর্থাৎ প্রত্যেকটা শিশু বা ব্যক্তির মধ্যে পরিবেশের পার্থক্য থাকলেও নৈতিক স্তরগুলি কিন্তু একই রকম থাকে। কোয়েলবার্গের এই তত্ত্ব নৈতিক বিকাশের শিক্ষার ভূমিকাকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখছে। বর্তমানে নৈতিক বিকাশের জন্য শ্রেণীকক্ষের বাইরে বিভিন্ন সহপাঠক্রমিক কার্যের উপর গুরুত্ব আরোপ করা হয়। কোয়েলবার্গের মতে পৃথকভাবে নৈতিক বিকাশ সম্ভব নয়। নৈতিক বিকাশের প্রধান কৌশল হবে শিক্ষার্থীদের প্রজ্ঞামূলক বিকাশকে সুসংহত করা এবং ব্যক্তির যুক্তি চিন্তনকে সক্রিয় করে তোলা। এভাবেই নৈতিক বিকাশকে বাস্তব করে তোলা সম্ভব হয়। এরপর আমরা জানবো কোয়েলবার্গের তত্ত্বের সমালোচনা, অর্থাৎ প্রত্যেকটা তত্ত্বেরই কিছু না কিছু সমালোচনা হয়ে থাকে। তো ক্রিটিসিজম অফ কোয়েলবার্গস থিওরি। তো দেখো কোয়েলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব সব শিশু এবং সব পরিস্থিতি কিন্তু সত্য কিনা এই বিষয়ে প্রশ্ন উঠেছে এবং এই সমালোচনা হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় যে শিশুদের নৈতিক বিকাশের পার্থক্যের উপর পিতামাতার ভূমিকা প্রমাণিত হয়েছে। যে সমস্ত পিতামাতা শিশুদের সঙ্গে নৈতিক বিষয়ে আলোচনা করেন তাদের সন্তানদের নৈতিক পরিণমন, এবং যেসব পিতামাতা শিশুদের কঠোর শাসনের মধ্য দিয়ে রাখেন বা শাস্তি প্রদানের মাধ্যমে শিশুদের নৈতিক আচরণ নিয়ন্ত্রণ করেন তাদের থেকে কিন্তু উন্নত হবে কি উন্নত স্তর হবে প্রথমটা, অর্থাৎ যারা নৈতিক জ্ঞান দিয়ে থাকেন যেসব পিতামাতা। কোয়েলবার্গের নৈতিক বিকাশ সম্পর্কিত তত্ত্ব বালকদের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ তিনি বালকদের উপর এই পরীক্ষাটা করেন, বালিকাদের তিনি বিবেচনা করেননি। অথচ দেখা গেছে যে নৈতিক বিকাশ বালক এবং বালিকাদের মধ্যে পার্থক্য আছে। ওকে, নেক্সট এরপর দেখো শিক্ষাক্ষেত্রে এরপর জানবো যে নৈতিক বিকাশের তাৎপর্য কতটা, অর্থাৎ সিগনিফিক্যান্স অফ মোরাল ডেভেলপমেন্ট ইন এডুকেশন। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো দেখো কি বলেছে, শিক্ষাক্ষেত্রে কোয়েলবার্গের যে তত্ত্বের প্রয়োগ এবং ব্যক্তি ও সমাজের উভয়ের স্বার্থে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার অন্যতম লক্ষ্য হলো কি নৈতিক বিকাশ, এবং কোয়েলবার্গ নিজেই শিক্ষার ক্ষেত্রে নৈতিক বিকাশের কথা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে বিচার করেছেন এবং এই নৈতিক বিকাশের কৌশল সম্পর্কে আলোচনা করেছেন। কোয়েলবার্গের মতে নৈতিক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো নৈতিক দ্বন্দ্ব বা নীতিগত দ্বন্দ্ব। তাই শিক্ষক শ্রেণীকক্ষে যত অধিক সম্ভব নৈতিক দ্বন্দ্বের প্রসঙ্গ তুলে ধরবেন। অর্থাৎ একটার সাথে যেমন একটা উদাহরণ দিয়ে যে কোনো একটা চুরি করা পাপ, কিন্তু যদি সেই চুরি করে তার মধ্যে যদি কোনো ফলপ্রসূ বা ভালো হয় কারো, তাহলে সেই চুরি করাটা কিন্তু অন্যায় নয়। এই ধরনের বিভিন্ন নৈতিক দ্বন্দ্ব বা কগনিটিভ ডাইলেমা সম্পর্কিত বিষয়
শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় আলোচনা করবেন। দেখো কী বলেছে, এ ব্যাপারে শিক্ষক নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারেন। 1 নম্বর কী রয়েছে না, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বৌদ্ধিক মানে পার্থক্য নৈতিক দ্বন্দ্ব সূচনার সহায়ক। সেই জন্য শিক্ষক শিক্ষার্থীদের বৌদ্ধিক মান সম্পর্কে অবহিত হবেন, অর্থাৎ নৈতিক বিকাশ ঘটানোর আগে শিশুদের যে বৌদ্ধিক বিকাশ সেটা সম্পর্কেও কিন্তু অবগত হওয়া একজন শিক্ষকের প্রয়োজন। শ্রেণীকক্ষের পরিবেশ এমন হবে যেখানে শিক্ষার্থীরা নৈতিক দ্বন্দ্বের ওপর খোলাখুলি আলোচনা করতে পারে। নিম্ন শ্রেণীতে নৈতিক দ্বন্দ্ব সম্পর্কিত কোনো সিদ্ধান্ত গ্রহণে শিক্ষক প্রয়োজন মতো তার কর্তৃত্ব প্রয়োগ করতে পারেন, তবে উচ্চ শ্রেণীতে বয়স্ক ছাত্ররা যাতে পারস্পরিক আলোচনা ও বিশ্বাস বিনিময়ের মধ্য দিয়ে নৈতিক দ্বন্দ্বের অবসান ঘটায় সেদিকেও শিক্ষক নজর দেবেন। অর্থাৎ এখানে কি দেখা যায় না, শ্রেণীকক্ষে বয়স্কদের জন্য বয়স্ক যে উচ্চ শ্রেণীতে শিশু শিক্ষার্থীদের মধ্যে নৈতিক দ্বন্দ্বের জন্য তাদেরকে নিজেদের মধ্যে আলোচনা করা বা বিশ্বাস বিনিময়ের মধ্য দিয়ে তাদের নৈতিক দ্বন্দ্বের বিকাশ ঘটবে বা নৈতিক দ্বন্দ্বের অবসান ঘটিয়ে নৈতিক বিকাশ ঘটবে। কিন্তু প্রাথমিক স্তরগুলোতে শিক্ষক নিজে অংশগ্রহণ করে সেই নৈতিক দ্বন্দ্ব সম্পর্কে কিছু আলোচনা করবেন। ওকে, নেক্সট দেখো 3 নম্বর কী বলছে, শিক্ষার্থীদের প্রতি আস্থা ও তাদের মতামতকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। যেসব শিক্ষক ছাত্রদের নিকট প্রিয় এবং যাদের ছাত্রদের সঙ্গে মধুর সম্পর্ক আছে তাদের দ্বারাই কিন্তু এই নীতি শিক্ষা অধিক ফলপ্রসূ হয়ে থাকে বা হয়। নেক্সট দেখো তারপর 4 নম্বর, যে রাতারাতি শিক্ষার্থীদের আস্থাভাজন এবং ছাত্র শিক্ষক যে মধুর সম্পর্ক গড়ে ওঠে না। ব্যক্তি শিক্ষকের মূল্যায়ন এবং ছাত্রদের সঙ্গে তার যে আচরণ, এই আচরণের ফলে কিন্তু কী হয়, কীরকম হবে এই সম্পর্ক সেটা অবহিত হতে যথেষ্টই সময়ের প্রয়োজন হয়ে থাকে। শিক্ষক কীভাবে স্পর্শকাতর পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন সেদিকেও কিন্তু নজর রাখা জরুরি। ওকে, তো এই ছিল তোমাদের কোয়েলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি বা কোয়েলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব, এবং এটা হচ্ছে সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি ক্লাস নাম্বার 7। এটা আপার প্রাইমারি টেট বলো, প্রাইমারি টেট বলো, সি টেট বলো, তারপরে জে টেট বলো, কেবিএস বলো, যেখানেই সিডিপি থেকে প্রশ্ন আসে এবং এই তথ্যগুলো থেকে প্রশ্ন আসে তো অবশ্যই এই ক্লাসের মধ্য থেকেই কিন্তু প্রশ্ন আসবে। এবং এটা আমি নিশ্চিত যে আপার প্রাইমারি ক্র্যাক করার জন্য এই যে ক্লাসগুলো আমি করাচ্ছি অবশ্যই ক্লাসগুলো দেখো, অনেকটা তোমাদের নলেজ বুস্ট হবে এবং পরীক্ষাতে কিন্তু নাম্বার পাওয়ার ক্ষেত্রে বা বেশি বা পাস করার জন্য কিন্তু যথেষ্ট এই ক্লাসগুলো। আর এই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো যারা ভিডিও দেখছো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। এবং সাথে সাথে বলবো যে প্রত্যেকটা ক্লাস কিন্তু 1 নম্বর থেকে দেখা শুরু করো, সেখানে বিভিন্ন যে সাবজেক্টের রয়েছে বাংলা, ইংরেজি, এসএসটির যে সাবজেক্টগুলো বা এই যে সিডিপি, প্রত্যেকটা সাবজেক্টের যে প্লেলিস্টে ক্লাস সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশন অন করবে যাতে করে এই ক্লাসের নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে থাকো। আর যারা 2022 স্টেট ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই তোমরা চ্যানেল প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। 2022 স্টেট ইন্টারভিউ বলে যে প্লেলিস্টটা রয়েছে ওখান থেকে প্রায় 70 থেকে 75টা ক্লাস করানো রয়েছে, যে ক্লাসগুলো কিন্তু ইন্টারভিউতে আগামীতে কী ধরনের প্রশ্ন, আগে কী প্রশ্ন করেছিল এবং আগামীতে কী ধরনের প্রশ্ন আসবে সেই ডিটেলসভাবে কিন্তু ক্লাসগুলো বুঝিয়ে করানো হয়েছে, যেখানে ফ্যাক্ট বেসড কোশ্চেন কিন্তু বেশি রাখা হয়েছে। আর সেই ক্লাসগুলোর কিন্তু পিডিএফ তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করতে কেউ বলো না। ধন্যবাদ, জয় হিন্দ।